আসসালামু আলাইকুম। কারক পর্ব 2 এর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। কারক পর্ব 2 এ প্রথমে রয়েছে কর্তৃকারক। কর্তৃকারক আসলে কি? বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে। আমরা প্রথম পর্বে একটা উদাহরণ দেখেছিলাম যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এই যে একজন ব্যক্তি কাজ করতেন, সেই ব্যক্তির যে প্রকাশ সেটিকে কিন্তু ক্রিয়ার সঙ্গে যে তার সম্বন্ধ সেটি কর্তৃ বা কর্তাকারক হিসেবে এখানে পরিচয় করানো হচ্ছে। ক্রিয়ার সঙ্গে যে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে যে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে যে কে বা কারা। তাহলে কে চাল দিতেন? বেগম সাহেবা। কারা দিতেন? এটি উত্তর নাই, কিন্তু কে দিলে পাওয়া যায়। অর্থাৎ এখানে যে উত্তরটি পাওয়া যাবে সেটি কি কর্তৃকে নির্দেশ করবে। যেমন বই পড়ে, যদি বলি কে বা কারা বই পড়ে, উত্তর দিচ্ছি আমি এরকম, খোকা বই পড়ে। তাহলে খোকা বই পড়ে যখন প্রশ্ন করছি, পড়ে, কে পড়ে? খোকা পড়ে। কারা পড়ে? উত্তর নেই, দুটির একটির উত্তর পাওয়া যাচ্ছে। ফলে খোকা হচ্ছে এখানে কর্তৃকারক। আরেকটি উদাহরণ আমরা দেখব, কারা ফুল তোলে? ফুল তোলে। যখন প্রশ্ন করছি কারা ফুল তোলে, মেয়েরা ফুল তোলে, তার মানে একজন থাকতে পারে, বহুবচনও থাকতে পারে, একাধিক পার্সনও থাকতে পারে। সেক্ষেত্রে কারা ফুল তোলে যখন প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি মেয়েরা। তাহলে বাক্যটি হচ্ছে মেয়েরা ফুল তুলে। কারা ফুল তোলে? মেয়েরা। এখানে এটি হচ্ছে কর্তৃকারকের উদাহরণ। কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারক আসলে 4 ধরনের হয়ে থাকে, সেটি আমরা দেখব। প্রথমে রয়েছে মুখ্যকর্তা, যে নিজেই কাজটি করে। মুখ্য মানে কি? মুখ্য মানে প্রধান। যেমন মুখ্যমন্ত্রী, এটি রাজ্য ভিত্তিক। যেমন ভারতের রাজ্যে, বিভিন্ন রাজ্যে যে প্রধান, সেই ব্যক্তিকে বলা হয় মুখ্যমন্ত্রী। এখানে মুখ্য দিয়ে বোঝানো হচ্ছে যে সে আসলে প্রধান হিসেবে কাজ করছে। ফুটবল খেলছে, কারা খেলছে? উত্তর পাচ্ছি ছেলেরা ফুটবল খেলছে। যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে মুখ্যকর্তা। ধরা যাক আমি কোনো দোকানে বিস্কিট কিনতে গেলাম বা 1 লিটার জল কিনতে গেলাম, আমি নিজেই গেলাম, এখানে আমি কাজটি নিজেই করলাম। আবার আমি কাউকে 20 টাকা দিয়ে জল আনতে পাঠালাম, এই যে আমি আরেকজনকে পাঠালাম, তাহলে কাজটি কিন্তু সে করলো, আমি নই। এক্ষেত্রে মুখ্যকর্তা বলতে আমরা বুঝবো যদি আমি নিজেই কাজটি করে থাকি বা কর্তা নিজেই কাজটি করে থাকে, তাহলে সেটি মুখ্যকর্তা। প্রযোজক কর্তা। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে, তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে। যেমন এটি একটি চমৎকার উদাহরণ রয়েছে, সেই উদাহরণটি আমরা সামনে দিব। তার আগে এটি আমরা দেখব যে ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? উত্তর হচ্ছে শিক্ষক। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এই যে শিক্ষক নিজে পড়ছেন, শিক্ষক ব্যাকরণ পড়ছেন যদি বলতাম, তাহলে নিজে পড়ছেন। আবার শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, তিনি নিজে পড়ছেন না, পড়াচ্ছেন। ফলে এখানে একটি প্রযোজক বিষয় রয়েছে, অপরকে দিয়ে কাজটি করানো হচ্ছে, পড়ানো হচ্ছে। ফলে এখানে শিক্ষক হচ্ছে মূল কর্তা, আর এখানে শিক্ষক হচ্ছে মূল কর্তা, আর এই যে ছাত্রদের যে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে এটি হচ্ছে প্রযোজ্য, সামনে আসবে
প্রযোজ্য কর্তা, সামনে আলোচনায় আসবে। কাজেই এখানে এই বিষয়টিকে আমরা বোঝানোর জন্য একটি ছোট্ট উদাহরণ দিব। সেটি কি, যে আমরা যারা ফ্রিল্যান্সিং করে দেখি, তারা কিন্তু বায়ারের পক্ষ হয়ে কাজটি করে দেন। বায়ার কিন্তু নিজে কাজ করেন না, তার বিনিময়ে তাকে পে করা হয়। তাহলে আমরা অনেক কাজই নিজেরা করতে পারি না, অন্যকে দিয়ে করাই। যেমন আমাদের ঘরে যখন আমরা নির্মাণ কাজ করি বা কোনো ফার্নিচার বানাই, আমরা কিন্তু নিজে ফার্নিচার বানাই না, বা ঘরের রংকে আমরা নিজে করি না, অপরকে দিয়ে করাই। অর্থাৎ অপরকে দিয়ে করানোর ক্ষেত্রেই সেটিকে বলা হবে যে প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা, মূল কর্তার কাজ যাকে দিয়ে করানো হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন আমরা ব্যাকে যাব, এই যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, কাকে দিয়ে পড়ানো হচ্ছে? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে কাউকে দিয়ে আমি পানি আনালাম, আমি নিজে পানি আনলাম না। তাহলে এখানে প্রযোজক থাকলে অবশ্যই প্রযোজ্য থাকবে। প্রযোজ্য কর্তা হচ্ছে মূল কর্তার কাজ যাকে দিয়ে করানো হয় তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন? শিক্ষক। আর এখানে ছাত্রদের, এটি হচ্ছে প্রযোজ্য কর্তা। তার মানে কি পাচ্ছি আমরা, যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ যে পড়াচ্ছেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রযোজ্য কর্তা। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব। উদাহরণটি দেখার আগে আমরা একটি ছবি দেখছি, যে এখানে একটি বাঘ রয়েছে এবং একটি মহিষ, একই সাথে তারা পাশাপাশি জল পান করছে। এই বিষয়টি কিরকম? এখানে দুটি কর্তা, ব্যতিহার কর্তা, কোনো বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। অর্থাৎ বাঘ আর মহিষ তো একসাথে থাকবে না, জলপান করবে না। এটা একটা প্রবাদ আছে, বাঘে বিপদে পড়লে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। যখন কোনো বনের মধ্যে দাবানল ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সেখানে আর হিসেব হয় না যে কে বাঘ কে মহিষ, সবাই পালাতে থাকে। ঠিক এরকম আমাদের সমাজে এরকম অনেক কিছুই ঘটে, যখন যে চিরশত্রু একজন আরেকজনকে দেখতে পারে না, তারাও তখন কাছাকাছি চলে আসে বিপদে পড়লে। বাঘে মহিষে কখন এক ঘাটে জল খায়? যখন তারা আসলে বিপদে পড়ে। তাহলে এখানে যে জল খায়, কাজ তো একটাই, কিন্তু কর্তা হচ্ছে এখানে দুটি, একটি হচ্ছে বাঘ, একটি হচ্ছে মহিষ। তাহলে দুটো কর্তা এখানে, বাঘ ও মহিষ একই কাজ করছে, মানে পানি খাচ্ছে বা জল খাচ্ছে। ফলে এটিকে আমরা কি বলছি, যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কে জল খায়? উত্তর পাচ্ছি বাঘে মহিষে। অর্থাৎ বাঘ ও মহিষ কিন্তু একই ঘাটে একই জায়গায় আসলে জল খাচ্ছে বলে এই কথাটি বলা হচ্ছে। এক জাতীয় কর্তা, তাহলে জল খাচ্ছে কে, কারা? একই জাতীয় যে কাজ তারা করছে, মূলত এটি আসলে দুইজন কর্তা করছে বা জল খাচ্ছে। ফলে এখানে আমরা কি পাচ্ছি, যে কর্তৃকারকের ক্ষেত্রে আমরা প্রশ্ন করলে কে বা কারা দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করলে উত্তরটি পাবো, এবং এর মধ্যে বেশ কিছু প্রকার ভেদ রয়েছে। একটি হচ্ছে মুখ্যকর্তা, যখন সে নিজেই কাজটি করে। এরপর রয়েছে প্রযোজক কর্তা, অপরকে দিয়ে কাজটি করালে। এরপর রয়েছে প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা আমরা দেখছি যখন মূল কর্তার কাজ যাকে দিয়ে করানো হচ্ছে সেটি হচ্ছে প্রযোজ্য কর্তা। আর এখানে আমরা পাচ্ছি ব্যতিহার কর্তা, সেটি হচ্ছে যখন দুটি আলাদা কর্তা একই কাজ করছে। মূল বিষয় হচ্ছে কর্তৃকারকের 4টা ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিগুলো আমরা কিন্তু আজকে উপস্থাপন করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ।